আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি টিউটোরিয়ালে। আজ আমরা শিখব মাইক্রোসফট অফিসের একটি সফটওয়্যার যার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো প্রথমত আমরা এক্সেলের বেসিক যে বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনে নিই। তো আজকের প্রোগ্রামে যখন আমরা কাজ করব, তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা প্রত্যেকটা সফটওয়্যার কীভাবে ওপেন করতে হয় সেটা জানা জরুরি। যেমন আমরা যদি মাইক্রোসফট এক্সেলটাকে ওপেন করতে যাই, দুইভাবে ওপেন করতে পারি। যেমন মাউসটাকে যখন আমরা এই যে ডেস্কটপের রাইট বাটনে ক্লিক করব, তখন এখানে নিউ একটা শব্দ আছে। এই শব্দটার ভিতরে দেখেন এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আছে। এটা ওপেন করলেও ওপেন হয়ে যাবে। অথবা আপনি যে কোনো কম্পিউটারের এই যে কর্নারে দেখবেন একটা স্টার্ট বাটন আছে। তো স্টার্ট বাটনে যখন ক্লিক করবেন, তখন এখানে প্রোগ্রাম সেট করা থাকে আগে থেকেই। আপনি যেই ধরনের প্রোগ্রামগুলো কাজ করবেন সেই প্রোগ্রামগুলো আগে থেকে এখানে সেট আপ করা থাকে। তো এখন এই প্রোগ্রামগুলো থেকে আপনি যে কাজগুলো করবেন সেখানে আপনি যাবেন। মনে করেন আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা শিখি। তো মাইক্রোসফট অফিসের ভিতরে আমাদের আজকের যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যার সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আমি এখানে ক্লিক করলেও ওপেন করতে পারি। এই হচ্ছে মাইক্রোসফট এক্সেল ওপেন হলো। এখন আমরা এটার যে ইন্টারফেসটা, এটাকে বলা হয়, এই যে জায়গাটা, এটাকে বলা হয় শিট। তো এই শিটের এগুলো হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো, প্রত্যেকটা রো, আর এই প্রত্যেকটা কলাম। আর এই ছোট ছোট যে ঘরগুলো আছে এইগুলোকে বলা হয় সেল। আর এই জায়গাটাকে বলা হয় সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে, যেমন আমি এখানে ক্লিক করলাম, তো এই জায়গাটা যখন আমি ক্লিক করলাম তখন এইটা হচ্ছে এফ কলাম। আর এই যে জায়গাটার এফ কলামের কত নম্বর রো? 5 নম্বর রো। তার মানে হচ্ছে এই সেলটা হচ্ছে F5। এখানে দেখেন F5 লেখা আছে, এই জন্য এটাকে বলা হয় নেম বক্স বা সেল অ্যাড্রেস। অনেকে নেম বক্স বলে, অনেকে সেল অ্যাড্রেস বলে। আমি যখন এখানে ক্লিক করলাম তার মানে C10, এই দেখেন C10 চলে আসছে। তাহলে আমরা পেজের পরিচয়টা পাইলাম। এরপরে আসেন, একে আমরা ওয়ার্কশিটের আরেকটা বলি, স্প্রেডশিট বলা হয় এটাকে। ওয়ার্কশিটটাকে স্প্রেডশিটও বলা যায়। তো মাইক্রোসফট এক্সেল দিয়ে মূলত আসলে আমরা কি করি? মাইক্রোসফট এক্সেল দিয়ে মূলত অ্যাকাউন্টসের বা হিসাবের সকল প্রকার কাজ করা হয়। যাবতীয় যত ধরনের হিসাব আছে এই হিসাবের কাজগুলো এখান দিয়ে করা যায়। এবার আসেন আমরা কলামটাকে ছোট বড় করব। এই ছোট বড় করার জন্য আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড করেছিলাম তখন সেখানে ট্যাবলের, এগুলো তো ট্যাবলের মতোই দেখা যাচ্ছে, এই ট্যাবলটাকে এইখানে যখন দাগের মাঝখানে আপনি ক্লিক করবেন, তো এখানে একটা চিহ্ন আসার কথা, সেটা ক্লিক করে চাপ দিয়ে ধরে ডাইনে বামে ক্লিক করতাম। কিন্তু এখানে এটা নেই। এখানে হচ্ছে আপনি যখন উপরে যাবেন, এই যে প্রত্যেকটা কলামের নাম, এই নামের এই 2 কলামের মাঝখানে একটা চিহ্ন আছে দেখেন। এই চিহ্নটা যখন আসবে তখন ডান দিকে অথবা বাম দিকে নিয়ে গেলে কলামটা বড় হয়ে যাবে এরকম। আবার রো সেম, আপনি এই যে 2 আর 3 অথবা যে কোনো 2 সংখ্যার মাঝখানে এই চিহ্নটা আছে, এই যে চলে আসলো। আমি আবার পূর্বের জায়গায় যাই। এবার হচ্ছে আমরাকে শিট ছোট বড় করা দেখলাম। আমরা এবার কিছু কাজ করি। তো কাজ করার জন্য আমি শিটটাকে একটু বড় করতে চাচ্ছি। শিট বড় করার জন্য এই যে এখানে কর্নারে দেখেন প্লাস এবং মাইনাস আছে। আপনি যখন প্লাসে ক্লিক করবেন শিটটা বড় হবে, মাইনাসে ক্লিক করবেন শিটটা ছোট হবে। আমি একটু বড় করে কাজ করব। ধরেন আমি এখানে জানুয়ারি লিখব। এবার আমার কাজ কি? পরের বার ফেব্রুয়ারি লেখা, মার্চ লিখব, এপ্রিল লিখব। কিন্তু এক্সেলের একটা সুবিধা, আপনি যখন ধারাবাহিকভাবে কিছু লিখতে যাবেন এক্সেল আপনাকে সেটা করে দিবে। যেমন যদি সেই পরের অংশে ধারাবাহিকতা থাকে, তার মানে হচ্ছে জানুয়ারির পরে ফেব্রুয়ারি, এটা স্বাভাবিক, এটাই ধারাবাহিকতা। আপনি এখানে একটা যোগ চিহ্ন দেখেন, প্লাস চিহ্ন, এটা সাদা প্লাস চিহ্ন। এখানে একটা প্লাস চিহ্ন দেখেন, এই প্লাস চিহ্নটা হবে না। এখানে কর্নারে একটা কালো করে একটা প্লাস চিহ্ন আসছে দেখেন,
এবার মাউসটাকে চাপ দিয়ে ধরে এভাবে নিচের দিকে টান দেন, দেখেন অটোমেটিক নাম্বারগুলো চলে আসছে। অর্থাৎ আমি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নামগুলো কি পেলাম, অটোমেটিক চলে আসছে। সেমভাবে আমি যদি সপ্তাহের নামগুলো লিখি, স্যাটারডে, আমি এবার এই কর্নারে কালো চিহ্নটাকে চাপ দিয়ে ধরে এভাবে টান দিলাম, দেখেন। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি কখনো বানানে ভুল করতে পারবেন না। যেমন আমি যদি জানুয়ারি লিখতাম, এটা কিন্তু জানুয়ারি লিখছি, আমি দেখেন বানান ভুল করলে কিন্তু সে ধারাবাহিকতা রাখতে পারবে না, কারণ সে অপরিচিত মনে হচ্ছে এই শব্দটাকে, যার কারণে সে পাচ্ছে না। আপনি এইভাবে নিউমেরিক্যাল, অর্থাৎ আপনি যদি লেখা এগুলো আপনি সংখ্যা লেখেন তাও পারবেন। সেটা হচ্ছে এখানে আপনি প্লাস চিহ্ন চাপ দিয়ে ধরে এখানে এই যে প্লাস চিহ্নটা চাপ দিয়ে ধরে ফিল সিরিজে ক্লিক করেন, চলে আসছে। আর যদি বলেন না আমি এটা কাজ করতে না সুবিধা না, তাহলে আরও সুবিধা হয়, আপনি যখন 1 লিখছেন লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এভাবে টান দেন, অটোমেটিক নাম্বারগুলো চলে আসবে, এখানে আর কাজ করতে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি সবগুলোকে ডিলিট করে দিই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেল আর এই সেল, অর্থাৎ একের অধিক সেলকে যদি আমরা একত্রিত করতে যাই, এটাকে বলা হয় মার্জ করা। ধরেন আমি অনেক কিছু লিখলাম, মনে করেন কিছু লিখলাম, এখন এই লেখাটা 2 ঘর 3 ঘর চলে আসছে, কিন্তু লেখাটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, লেখাটাকে বড় করেন, অর্থাৎ কলামটাকে বড় করেন, কিন্তু কলামটা বড় করতে গেলেও দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা এই 3টা কলামকে একত্রিত করব, সেলকে 3টা সেলকে একত্রিত করব, সেই জন্য এটাকে বলা হয় মার্জ করা। একের অধিক সেলকে একত্রিত করার নাম হচ্ছে মার্জ। এখানে একটা চিহ্ন দেখেন, এটার নাম হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। তো আমি মার্জে ক্লিক করলে দেখেন একটা চলে আসছে। যেমন আমি খালি ঘরটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। আমি খালি 3টার সেলকে একত্রিত করে মার্জ করলাম, দেখেন এই সেলটা আর এই সেলটার ব্যবধান দেখছেন। তো এগুলাকে মার্জ করা বলা হয়। আপনি যদি মার্জ করে আবার বলেন যে পূর্বের জায়গায় ফিরে যাবেন, তাহলে আবার এটা ক্লিক করে জাস্ট এটা ক্লিক করেন, চলে আসবে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আবার মার্জ করে দিচ্ছি, মার্জ শেষ। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি মনে করেন এখানে লিখলেন 1 2 3, এখন আপনি চাচ্ছেন এই 2 নম্বর যে কলামটা, এই কলামটা বাদ দিবেন, অথবা আমি নিচের দিকে যাই, আপনি চাচ্ছেন এই 2 কলাম বাদ দিতেন, দ্বিতীয় কলামটা বাদ দিয়ে দিবেন, দেন তাহলে কলামটাকে দেওয়ার জন্য, বাদ দেওয়ার জন্য আপনাকে এইখানে আসতে হবে, হোম মেনু থেকে এইখানে ইনসার্ট এবং ডিলেট, এই 2টা জায়গা আমরা আগে পরিচয় হই। ইনসার্ট শব্দের অর্থ হচ্ছে যোগ করা, ডিলেট করা হচ্ছে বাদ দেওয়া। আমি চাচ্ছি যে এই কলামের, আমি যে কলামে আছি কলামের বাম দিকে একটা কলাম যোগ করব নতুন করে, তাহলে ইনসার্টের এই ছবির উপরে ক্লিক করবেন, দেখেন একটা কলাম বাড়লো, ইনসার্ট। আমি যদি কলামটাতে ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন বেড়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই কলামটা আবার ডিলিট করে দেবেন, তাহলে কলামের উপর অবশ্যই ক্লিক করবেন, এখানে না, এখানে কারোর কারণেই সমস্যাটা হয়েছিল। আপনি এই কলামের উপরে ক্লিক করে ডিলেটের মধ্যে ক্লিক করেন, চলে গেছে। তাহলে কলাম ইনসার্ট করা এবং ডিলিট করা, অর্থাৎ যোগ করা বিয়োগ করা শিখলাম। এখন আমি যদি রোটাকেও চাই এরকম যে আমি এই 2 নম্বরের উপরে আরেকটা রো আনবো, তাহলে এইখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করেন, দেখেন একটা রো বেড়ে গেছে। আপনি যদি চান না আমি এটা বাদ দিব, তাহলে এটা ক্লিক করে আবার ডিলিটে দিবেন। তাহলে যোগ করা বিয়োগ করা আমরা শিখলাম। এইবার আপনি চাচ্ছেন যে এখানে কিছু লিখবেন, অর্থাৎ আপনি একটা লাইনের ভিতরে 2 লাইনে লিখবেন, অর্থাৎ নিচে নিচে। আপনি যদি এই যে লেখাটা চলে গেছে আরেকটা সেলে, আপনি চাচ্ছেন না আমি ঘর বড় করব না, কিন্তু সেলের ভিতরেই থাকবে লেখাগুলো, তাহলে এখানে ক্লিক করে জাস্ট এই যে এখানে যে শব্দটা আছে এটা হচ্ছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটে ক্লিক করলে আপনি একটা সেলের ভিতরে আপনি অধিক সংখ্যক লিখতে পারবেন। আবার চলে যান, শেষ, আগের জায়গায় চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এবার আমরা একটা জিনিস দেখি যে
এখানে এই যে আমরা সেল সিরিয়াল নাম্বার একটা ডাটা, এটা একটা ডাটা, এই ডাটার মধ্যে সিরিয়াল নাম্বার, নেম, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, নেট পেমেন্ট, অর্থাৎ আমি এই সিরিয়ালগুলোকে আমি যদি অ্যালাইনমেন্ট করি তাহলে হোম মেনু থেকে এই নাম্বারগুলোকে ঠিক মাঝখানে আনবো, তাহলে এটা মাঝখানে আনেন, এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আপনি এটা মাঝখানে দিতে পারতেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি এটার নিচে নিচে শুধু সিরিয়াল নাম্বার লিখবো, এটার নিচে শুধু নামই লিখবো, এটার নাম নিচে ওয়ার্কিং আওয়ার লিখবো। এখন আমি মনে করেন এই 16 নম্বরে আসার পরে আমি যখন আরেকটা লেখা লিখবো, এই যে নিচে চলে যাচ্ছে, এখন দেখেন উপরের যে হেডলাইনটা এটা চলে গেছে। এখন বুঝতে পারতেছেন আমি এই জায়গায় কি লিখবো। মনে করেন এখানে আমি এখন কিছুই বুঝতে পারতেছি এখানে আমি কোন জায়গায় কি লিখবো। তাহলে আমি যদি এই যে কলামটা বা এই রোটা যদি আমি আটক রাখি, অর্থাৎ ফ্রিজ করে রাখি, তাহলে কিন্তু এটা চলমান থাকবে সবগুলো, এটা চলমান থাকবে না, এটা আটকানো থাকবে। সেটা কিভাবে করব? সেটা প্রথমে আমরা যাব ভিউতে গেলে এইখানে একটা শব্দ আছে ফ্রিজ প্যান্স, এখানে ক্লিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে একটা আছে ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলাম। টপ রো বলতে উপরে যে রোটা আছে একদম উপরে, সেটাকে আমি ফ্রিজ করে রাখবো। এখানে ক্লিক করলাম, দেখেন ফ্রিজ হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এইভাবে চলমান রাখি, দেখেন সবগুলো চলমান, কিন্তু এটা কিন্তু আটকানো আছে, 1 নম্বর রোটা কিন্তু আটকানো আছে। এভাবে যদি আপনি ফ্রিজটাকে আনফ্রিজ করতে চান তাহলে আবার আনফ্রিজে ক্লিক করেন, চলে যাবে। এভাবে আপনি প্রথম কলামটাকেও ফ্রিজ করতে পারেন, ফার্স্ট কলাম। তাহলে এগুলো আমি যদি চলে যাই, দেখেন এগুলো চলমান, কিন্তু শুধু এই জায়গাটা আটকানো আছে। তো আবার যদি আনফ্রিজ করেন তাহলে আনফ্রিজ ওপেন। এখন আপনি চাচ্ছেন এই ডাটা শুধু দেখতে পারবে সবাই, কিন্তু কোনো এডিট করতে পারবে না। অর্থাৎ আমি 160 আছে এখানে, আমি যদি 150 করি, আমি হয়তো করবো না, আমার পাশের কলিগ যিনি আছে উনি হয়তো করবে, আমি না দেখে এটাকে সাবমিট করে ফেললাম, পরের দিন আমার চাকরি আছে কিনা আল্লাহ ভালো জানে। তাহলে এই যে এটা তো একটা ডাটা দেখালাম, আপনি যখন অফিসে জব করবেন তখন কিন্তু অনেক বড় বড় ডাটা আছে, সেখানে একটু ভুলের মাধ্যমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে সিকিউরিটি মেনটেন করি, সেই জন্য কীরকম, আমি যদি রিভিউতে যাই, এখানে একটা শব্দ আছে প্রোটেক্ট শিট, অর্থাৎ এই পুরো শিটটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। সেটা কিভাবে? প্রোটেক্ট শিটে যাওয়ার পরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। আপনি ধরেন 4 অক্ষরের একটা পাসওয়ার্ড দিলাম, 2 বার দিবেন, পাসওয়ার্ডটা ওকে হয়ে গেল। এবার আমি যদি এটা কেটে দিই, সেভ করে কেটে দিই, দেখেন আমি কেটে দিলাম। এই যে আমি এই নামে সেভ করছিলাম, এখানে ক্লিক করেন, দেখেন এটা খুলতে হলে দেখেন লিখতে গেলে কি করবেন, কোনো কিছুই লেখা যাচ্ছে না, পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা আবার রিভিউতে যাব, আনপ্রোটেক্ট করব, পাসওয়ার্ড দেব। এবার আমি যা লিখতে চাই লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যাচ্ছেন না, এটা দেখতেও পারবে না, এডিট তো করতে পারবে না, এটা দেখতেও পারবে না, খুলতেও পারবে না। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইল থেকে, এই যে এখানে ফাইল থেকে ইনফো থেকে প্রোটেক্ট ওয়ার্কবুক, এখানে ক্লিক করার পরে এখানে একটা শব্দ আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক করেন, একটা পাসওয়ার্ড দেন নিজের মতো করে, আবার দেন, এবার এটাকে ওকে দিয়ে সেভ করে ফেলেন। এবার আমি যদি কেটে দিই, দেখেন এটা কিন্তু আর ওপেন হচ্ছে না, এটা আপনাকে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। এই দেখেন এবার পাসওয়ার্ড দিয়ে ওপেন হবে, এর আগে না ওপেন হবে না। এভাবে আপনি আপনার ডাটাকে প্রোটেক্ট করতে পারেন দুইভাবে, একটা সিকিউরিটির মাধ্যমে, একটা প্রোটেক্ট শিটের মাধ্যমে। তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, এতটুকুই থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।